আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ক্লাস 9-10 এসএসসির ফিজিক্স এর দ্বিতীয় চ্যাপ্টার মোশন বা গতি নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেগুলো আমি এই বোর্ডের মধ্যে উঠায় রাখছি এবং সবগুলো আমি একটার পর একটা এক্সপ্লেন করব এবং এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ ফর্মুলা বা সূত্রগুলো আছে সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো এখানে দেখেন আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে স্থিতি ও গতি, অর্থাৎ স্থিতি বা গতি কি। স্থিতি জিনিসটা কি, যে কোনো পারিপার্শ্বিকের সাপেক্ষে, অর্থাৎ আমার আশেপাশের কোনো একটা বস্তুর সাপেক্ষে বা কোনো একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো কিছুর অবস্থানের পরিবর্তন না হয়, অর্থাৎ কোনো একটা রেফারেন্সের সাহায্যে অথবা কোনো একটা প্রসঙ্গ কাঠামোর সাহায্যে যদি আরেকটা জিনিসের অবস্থানের পরিবর্তন না হয় তখন আমরা ওই বস্তুটিকে স্থিতি বা স্থির বলে গণ্য করি। ঠিক গতি হচ্ছে ঠিক তার অপোজিট, যে কোনো প্রসঙ্গ কাঠামো বা কোনো একটি রেফারেন্সের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, সময়ের সাথে যদি অবস্থানের পরিবর্তন হয় তখন আমরা ওই বস্তুটিকে গতি বলতে পারি। তো আমাদের স্থিতি ও গতি ব্যাখ্যা করা হলো। প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো কি, যখন আমরা স্থিতি বা গতি নির্ণয় করি অবশ্যই কোনো একটা রেফারেন্সের সাপেক্ষে আমরা সেটা নির্ণয় করি এবং সেই রেফারেন্স বস্তুটি হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। এরপর আমরা এই গতি অধ্যায়ে বিভিন্ন ধরনের গতি নিয়ে আলোচনা করব। এখন এই বিভিন্ন ধরনের গতির মধ্যে প্রথম যে গতিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রৈখিক গতি, অর্থাৎ যে গতি সর্বদা সরল রেখা বরাবর থাকে সেই গতিটাকে আমরা রৈখিক গতি বলি, অর্থাৎ এই গতিটা সরল রেখা বরাবর কার্যকর হয়, তাই এটাকে রৈখিক গতি বলা হয়। উদাহরণস্বরূপ যদি আমরা একটা দেখি, যে একটা ট্রেনের একটা নির্দিষ্ট কি আছে, ট্র্যাক আছে, এবং ট্রেন যখন এই ট্র্যাকের মধ্যে দিয়ে কি হয় অতিক্রম করে এই ট্র্যাকের কিন্তু বাইরে যায়, ওই ট্র্যাকটা যেভাবে দেওয়া থাকুক ঠিক ট্রেনটা সেভাবেই চলে, তখন আমরা এই গতিটাকে আমরা রৈখিক গতি হিসেবে গণ্য করতে পারি। এরপর আমরা যে গতিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ঘূর্ণন বা বৃত্তাকার গতি। ঘূর্ণন বা বৃত্তাকার গতি হচ্ছে কোনো একটা বিন্দুর সাপেক্ষে কোনো বস্তু যদি বারবার একই দিক থেকে অতিক্রম করে কোনো একটা বিন্দুর সাপেক্ষে তখন আমরা ওই বস্তুর গতিটাকে কি বলি, ঘূর্ণন বা বৃত্তাকার গতি বলি। আমরা যদি এটা উদাহরণ দিই তাহলে আমাদের বাড়িতে যে সিলিং ফ্যান আছে, সিলিং ফ্যানের একটা পাতার কথা কল্পনা করি, যে সেটা যখন এটা চালু হয় একটা বিন্দু থেকে শুরু করে বারবার ওই বিন্দুতে ফিরে আসে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, তখন আমরা এই গতিটাকে ঘূর্ণন গতি বা বৃত্তাকার গতিও বলতে পারি। এরপর চলন গতি। চলন গতিটার উদাহরণ যদি দিতে চাই তাহলে আমরা এইভাবে বলতে পারি যে যে গতিতে কোনো বস্তুর সমগ্র কণা একই সাথে স্থান পরিবর্তন করে, মানে যখন কোনো বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমানভাবে কি করে স্থান পরিবর্তন করে তখন সেই গতিটাকে আমরা চলন গতি বলতে পারি। যদি আমরা চলন গতির উদাহরণ হিসেবে দেখি তাহলে এরকম আমরা দেখতে পারি যে ধরেন অনেকগুলো পাখি ঠিক আছে একটা রেখা বরাবর অতিক্রম করতেছে। ঠিক দ্বিতীয় আরেকটা চিত্র আঁকি, তাহলে প্রথম চিত্রের ভিতরে দেখেন পাখিগুলো কি করতেছে, যে একটা রেখা বরাবর স্থান পরিবর্তন করতেছে, অর্থাৎ যখন এটা পাখি বলেন বা বস্তুই বলেন সে যখন স্থান পরিবর্তন করতেছে তার মধ্যে যত কণা আছে সেও সমানভাবে স্থান পরিবর্তন করতেছে। বা দ্বিতীয় যদি এই চিত্রটার দিকে খেয়াল করি, এই বস্তুটা কি হয়েছে সময়ের সাথে তার স্থান পরিবর্তন এবং দিক পরিবর্তন হইতেছে, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু বস্তুর কণাগুলা সমানভাবে স্থান পরিবর্তন করতে পারতেছে না, তাই আমরা প্রথম যে চিত্রটা আছে সেটাকে আমরা বলতে পারি চলন গতি এবং দ্বিতীয় যে চিত্রটা আছে সেটাকে আমরা বলতে পারি চলন গতি বলতে পারি। এরপর আসছি আমরা পর্যায়বৃত্ত গতি। যে পর্যায়বৃত্ত গতিটা কি, যখন সময়ের সাপেক্ষে কোনো একটা বস্তু নির্দিষ্ট একটা পথ বারবার একই দিক থেকে অতিক্রম করে, অর্থাৎ সময়ের সাথে কোনো বস্তু নির্দিষ্ট দিকে
বা নির্দিষ্ট দিক হতে বারবার একই দিক হতে কি করে ওই জায়গাটা বারবার অতিক্রম করে, অর্থাৎ ঘুরে ফিরে সেই জায়গায় ফিরে আসে, তখন ওই ধরনের গতিকে আমরা পর্যায়বৃত্ত গতি বলি। পর্যায়বৃত্তর গতির উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে আমাদের পৃথিবী সূর্যের চারদিকে কি করে একটা উপবৃত্তাকার পথে সবসময় একই দিক থেকে একটা নির্দিষ্ট সময় পর পর কি করতেছে, আবর্তন করতেছে, তখন আমরা বলতে পারি যে এই গতিটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এরপর আছে জটিল গতি বা কমপ্লেক্স মোশন। জটিল গতি কি? আচ্ছা, যেই গতির মধ্যে দুই বা তার অধিক গতি কি থাকে, বিদ্যমান থাকে। ধরেন একটা সাইকেল, একটা সাইকেলের চাকা, একটা সাইকেলের চাকা সে কিন্তু একটা রেখা বরাবর ঘুরতেছে, একটা রেখা বরাবর চলতেছে, বা একটা রেখা বরাবর সে কি করতেছে, অতিক্রম করতেছে। এই ক্ষেত্রে চাকার যে চলতেছে সেটা হচ্ছে রৈখিক গতি বা সরলরৈখিক গতি, এবং চাকার এই সেন্টার থেকে যদি আমি চাকার এই পরিধিটাকে কল্পনা করি, সে একটা একটা সময় পর পর কি হচ্ছে, রাউন্ড দিয়ে একটা নির্দিষ্ট বিন্দুতে বারবার অতিক্রম করতেছে। তো এখানে ঘূর্ণন গতিও আছে। রৈখিক গতি এবং ঘূর্ণন গতি দুইটা গতি এই চাকার মধ্যে উপস্থিত আছে, তখন আমরা বলতে পারি যে এই গতিটা হচ্ছে জটিল গতি। আচ্ছা, এরপর আমরা যে গতিটা দেখব সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। আচ্ছা, সরল স্পন্দন গতিটার উদাহরণ যদি আমি দিতে চাই, যে আমরা অনেক সময় ইলেকট্রিক্যালের সাইন ওয়েভ দেখি, সে কি করে জিরো থেকে শুরু করে একটা ম্যাক্সিমাম পর্যায়ে গিয়ে আবার জিরোতে আসে, আবার তার অপোজিট দিকে যাইয়া ম্যাক্সিমাম দিকে গিয়ে আবার শূন্যতে আসে, অর্থাৎ সে বারবার পজিটিভ হাইস্ট ভ্যালু এবং নেগেটিভ হাইস্ট ভ্যালুতে কি করে, জিরো থেকে হাই লো, আবার নেগেটিভ হাই, আবার লো, এভাবে বারবার কি করে সে সাইকেল সম্পন্ন করে। তখন আমরা এই ধরনের গতিকে আমরা সরল স্পন্দন গতি বলতে পারি। তো আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমাদের 4 নাম্বার যে টপিকটা সেটা হচ্ছে স্কেলার ও ভেক্টর। তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে বিভিন্ন ধরনের রাশি নিয়ে কাজ করি, আসলে এই রাশিকে দুইটা ভাগে ভাগ করা যায়। তো দুইটা ভাগে ভাগ করা যায় কি কি? একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। কিছু কিছু রাশি আছে যেগুলো শুধু মান দিয়েই আসলে প্রকাশ করা যায়, দিক বা ডিরেকশনের কোনো প্রয়োজন হয় না। আবার কিছু কিছু রাশি আছে যেগুলো প্রকাশ করতে আপনার মান এবং দিক উভয়টাই প্রয়োজন, সেই ক্ষেত্রে ওই রাশিকে আমরা বলি ভেক্টর রাশি। তো স্কেলার রাশির আরেকটা নাম হচ্ছে অদিক রাশি, অর্থাৎ এর মধ্যে কোনো দিকের প্রয়োজন নাই, এবং ভেক্টর রাশিকে সদিক রাশি বলা হয়, যাতে মান এবং দিক দুটেই আছে। এখন আমরা গতি অধ্যায়ে গুরুত্বপূর্ণ যে প্যারামিটারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথম প্যারামিটারটা হচ্ছে দূরত্ব। দূরত্ব বা ডিসটেন্স। আচ্ছা, দূরত্ব জিনিসটা কি? যে সময়ের সাপেক্ষে অবস্থানের যে পরিবর্তন, তার মানকে আমরা দূরত্ব বলি, এবং এই দূরত্বটা হচ্ছে একটি স্কেলার রাশি, এবং দূরত্বর যে একক, দূরত্বের একক হচ্ছে মিটার, এবং দূরত্বের মাত্রা হচ্ছে এল বা লেন্থ, অর্থাৎ লেন্থ দিয়ে দূরত্বের মাত্রাকে নির্দেশ করে। এরপর দ্বিতীয় যে প্যারামিটারটা হচ্ছে সেটা হচ্ছে সরণ। সরণটা ঠিক দূরত্বের মতোই, তবে দূরত্বের চাইতে কিছুটা আবার একটু ব্যতিক্রম আছে। দূরত্বের মাত্রা এবং সরণের মাত্রা সেম এল, এবং দূরত্বের একক এবং সরণের একক সেম মিটার বা এল। কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে যে দূরত্ব আসলে দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব অবস্থান যে গ্যাপটা আছে সেটা হচ্ছে দূরত্ব। আমি যদি এটা দূরত্ব আর সরণের যদি আপনার পার্থক্যটা দেখে, সেটা হচ্ছে আমি একটা বক্রাকার রাস্তার কল্পনা করি। ধরেন এইরকম একটা বক্রাকার রাস্তা আছে, ঠিক আছে? এই বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, এরকম ই বিন্দু পর্যন্ত দেওয়া আছে, এবং একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু 1 কিলোমিটার দূরত্ব। এক কিলোমিটার করে তো খেয়াল করেন এই চিত্রটার দিকে, যে এখানে অনেকগুলো একটা রাস্তা আছে, এবং এই রাস্তার মধ্যে আমরা 1 কিলোমিটার পর পর একটা করে বিন্দু ধরছি,
যে এ বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব 1 কিলোমিটার, বি বিন্দু থেকে সি বিন্দু ঠিক একইভাবে সি থেকে ডি, ই থেকে এফ, এরকম প্রত্যেকটাই 1 কিলোমিটার করে দূরত্ব। তো একজন সাইকেল চালক সে যদি এই রাস্তাটা দিয়ে সাইকেল চালাইয়া ই বিন্দুতে আসে, অর্থাৎ রাস্তাটা সাইকেল চালায় সে ই বিন্দুতে এসে পৌঁছবে, তাহলে এই ক্ষেত্রে আসলে যে সাইকেল চালক সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, সে অবশ্যই আমরা হিসাব করে দেখতে পারি যে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, মানে এ থেকে ই বিন্দু পর্যন্ত আসতে ওই সাইকেল চালককে 4 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়েছে। এখন এটা হলো দূরত্বের ক্ষেত্রে 4 কিলোমিটার। বাট আমরা যদি সরণের কথা চিন্তা করি, সরণ হচ্ছে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর মধ্যে সরলরৈখিক যে দূরত্ব সেটাই হচ্ছে সরণ। সরণ হচ্ছে একটা সরলরৈখিক দূরত্ব। তো এখান থেকে ঠিক ই বিন্দু বরাবর আমি একটা যদি রেখা টানি এবং এটা যদি আমরা হিসাব করে দেখলাম যে এইখানে এটার কিন্তু 0.5 কিলোমিটার এখানে ডিসটেন্স বা দূরত্ব আছে। তো দেখেন আমরা যদি রাস্তার হিসাব করি, এখানে দূরত্ব অতিক্রম করছে সাইকেল চালক কত, 4 কিলোমিটার। বাট এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যদি আমরা সরণের কথা চিন্তা করি, তাহলে এই এই বিন্দু থেকে এই বিন্দুর যে সরলরেখিক দূরত্ব সেটাই তো সরণ। এখানে সরণের মান হচ্ছে 2.5 কিলোমিটার। তো মূলত এটাই হচ্ছে পার্থক্য দূরত্ব ও সরণের মধ্যে। আচ্ছা, এরপর হচ্ছে দ্রুতি। দ্রুতি জিনিসটা কি, যে সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের হারকে, সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। আচ্ছা, তো আমরা দ্রুতির কথা যদি বলি, তবে দ্রুতি হচ্ছে বলতে পারি অবস্থানের পরিবর্তন মানে তো অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। আচ্ছা, দ্রুতিকে ডি দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু দ্রুতি মানে ডিসটেন্স, অতিক্রান্ত দূরত্ব এস এবং সময় হলো টি, তবে ডি ইকুয়াল এস টি, এটা আমরা একটা ফর্মুলা পাইলাম। আচ্ছা, আমরা যদি এই ফর্মুলাগুলো জানি, এই ফর্মুলাগুলো থেকে আমরা ইউনিট এবং মাত্রা বা ডাইমেনশন সবকিছু বের করতে পারি। যদি আমরা মাত্রা বের করি, একটু খেয়াল করেন, সরণের মাত্রা এম, সময়ের মাত্রা এস সেকেন্ড, তাহলে এই দ্রুতির সরণের একক মিটার এবং দ্রুতির একক সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে দ্রুতির একক দাঁড়াচ্ছে হচ্ছে ms ইনভার্স 1, অর্থাৎ মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড দ্রুতির একক। ঠিক দ্রুতিটা যেই রকম, বেগটাও ঠিক একই রকম, বা দ্রুতির ক্ষেত্রে কিন্তু কোনো দিক বা ডিরেকশনের কথা উল্লেখ থাকে না। এই কারণে দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি। কিন্তু ব্যাগ হচ্ছে, ব্যাগের ক্ষেত্রে কি হয়, ব্যাগের সংজ্ঞাটার দিকে যদি আমরা খেয়াল করি, ব্যাগ হচ্ছে কি সময়ের সাথে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হার। ব্যাগ বলে সময়ের সাথে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে ব্যাগ বলে। অর্থাৎ যে অবস্থানের পরিবর্তন হবে সময়ের সাথে এবং নির্দিষ্ট দিকে, মানে দিকের কথা উল্লেখ আছে, তাই আমরা ব্যাগ একটা ভেক্টর রাশি। তো ব্যাগের ক্ষেত্রেও দেখেন ঠিক একই রকম, যে এই ক্ষেত্রে হলো যেহেতু নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব সেটাকে আমরা সরণ বলি, ডিভাইডেড বাই সময়। সরণের একক কিন্তু মিটার, সময়ের একক কিন্তু সেকেন্ড। তো এটার একক হচ্ছে ms ইনভার্স 1, অর্থাৎ দ্রুতি এবং ব্যাগ উভয়েরই একক ms ইনভার্স 1। ঠিক একইভাবে এটার মাত্রা হচ্ছে lt ইনভার্স 1, যেহেতু এই মিটার মানে লেন্থ বোঝায়, সময় দ্বারা টাইম বোঝায়, ঠিক আছে, আর যেহেতু ইনভার্স 1 আছে ইনভার্স 1। তাহলে আমরা দ্রুতি এবং ব্যাগের একক এবং মাত্রা জেনে ফেললাম, যে ms ইনভার্স 1 এবং lt ইনভার্স 1। তো আরেকটা শর্টকাট মনে রাখতে পারেন, যে দ্রুতি হচ্ছে ব্যাগের যে মান, ব্যাগের মানকেও দ্রুতি বলা হয়। কারণ যখন আপনি ব্যাগের শুধু মানটা উল্লেখ করবেন, যদি দিক না বলেন, তাহলে এই ব্যাগের মানটাকে কি বলা হয়, ব্যাগের মানটাকে দ্রুতি বলা হয়। তো আমরা দ্রুতি এবং ব্যাগ সম্বন্ধে আলোচনা করলাম। এখন এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্বরণ ও মন্দন। আচ্ছা, ত্বরণ ও মন্দন এই সংজ্ঞাটা যদি আমরা আসলে বলি এরকম, ত্বরণ কাকে বলে, সময়ের সাথে বস্তুর ব্যাগ পরিবর্তনের হারকে
ত্বরণ বলে। সময়ের সাথে বস্তুর বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আবার কোনো কোনো বইয়ে এরকম লেখা আছে সময়ের সাথে বস্তুর অসম বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আচ্ছা, ত্বরণ এবং মন্দন দুইটা জিনিস প্রায় কাছাকাছি, বাট একটা আরেকটার অপোজিট। ত্বরণ দ্বারা ত্বরণের ক্ষেত্রে যে বেগ পরিবর্তনটা হয় সেই ক্ষেত্রে বেগের আসলে বৃদ্ধি ঘটে, অসমভাবে বৃদ্ধি ঘটে বা সমভাবে অসমভাবে যেগুলি হোক বৃদ্ধি ঘটে। আর মন্দনের ক্ষেত্রে কি হয়, বেগের যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে বেগের বৃদ্ধি ঘটে না, সেক্ষেত্রে বেগটা হ্রাস পায়। এই কারণে কি সেটাকে মন্দন বলে। তাহলে এর মানে ত্বরণ, ত্বরণ কি, ত্বরণ সমান সমান সময়ের সাথে বেগ পরিবর্তনের হার। ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগ পরিবর্তনের হার। আচ্ছা, এখন ধরেন কোন একটা বস্তু, কোন আদিবেগ, অর্থাৎ কোন একটি বস্তু আদিবেগ ধরেন আমরা জানলাম সেটা হচ্ছে ইউ, এবং শেষ বেগ যদি জানি বি, তাহলে এই ক্ষেত্রে বেগ পরিবর্তন কি হয়, বেগ পরিবর্তন হয় হচ্ছে শেষ বেগ থেকে যখন আপনি আদিবেগ মাইনাস করবেন তখন আপনি বেগের পরিবর্তনটা বুঝতে পারবেন। এটা হচ্ছে বেগ পরিবর্তন। আর বেগ পরিবর্তনের হার যদি আমি বের করি তাহলে এই বেগ পরিবর্তনটাকে আপনি কি করতে হবে, সময় দিয়ে ভাগ করতে হবে। কিন্তু আমরা জানি এই বেগ পরিবর্তনের হারটাই হচ্ছে ত্বরণ। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে ত্বরণ সমান সমান, ত্বরণকে a দ্বারা প্রকাশ করা হয়, ত্বরণ সমান সমান b মাইনাস u ডিভাইডেড বাই t। তাহলে আমরা ত্বরণের সূত্রটাও পেয়ে গেলাম। আচ্ছা, তো ত্বরণের যদি আমরা আসলে একক এবং মাত্রা বের করতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি। ত্বরণ বলতে কি বোঝায়, ত্বরণ বলতে যখন আমরা ব্যাগকে সময় দিয়ে ভাগ করি। আমরা জানি ব্যাগের একক কি ms ইনভার্স 1, আর সময়ের একক শুধু সেকেন্ড। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে কি হবে ms ইনভার্স 2। তো এটা হচ্ছে ব্যাগের একক ms ইনভার্স 2। আর যদি মাত্রার কথা চিন্তা করি m, m দিয়ে কি বোঝায় লেন্থ, এবং সেকেন্ড দিয়ে বোঝায় t মানে টাইম, আর ইনভার্স 2 অর্থাৎ মাত্রা হচ্ছে অ্যান্টি ইনভার্স 2। তো এখান থেকে আমরা ত্বরণের ধারণা পেয়ে গেলাম। এখন আমরা যেগুলো এর পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তো অভিকর্ষজ ত্বরণ বা বেগ এইগুলো পড়ার আগে আরেকটা জিনিস আমরা জানতে হবে যে দ্রুতি, বেগ এবং ত্বরণ এইগুলির ভিতরে আবার কিছু পার্থক্য আছে। পার্থক্য আছে বলতে যেমন দ্রুতি, এই দ্রুতিটা সমদ্রুতিও হইতে পারে অসমদ্রুতিও হইতে পারে। সমদ্রুতি কি, যখন এই যে দূরত্ব পরিবর্তনের হারটা একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্টভাবেই থাকবে, অর্থাৎ প্রত্যেকটা নির্দিষ্ট সময় পর পর দূরত্ব পরিবর্তনের হারটা নির্দিষ্ট থাকে, তখন ওই দ্রুতিকে আমরা সমদ্রুতি বলি। আর যদি পরিবর্তনের হারটা সমান না থাকে, অর্থাৎ বিভিন্ন রকম ভিন্ন ভিন্ন ভ্যালু থাকে, সেই ক্ষেত্রে আমরা অসমদ্রুতি বলি। ঠিক একইভাবে ব্যাগের ক্ষেত্রেও ব্যাগ পরিবর্তনের ব্যাগ সরণের হার যদি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট থাকে তখন আমরা এটাকে সমবেগ বা সুষম বেগ বলি। আবার যদি সময়ের সাথে সরণের যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা যদি সমান না থাকে, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়, তখন আমরা এটাকে অসমবেগ বলি। ঠিক ত্বরণের ক্ষেত্রে এবং মন্দনের ক্ষেত্রেও যে সুষম ত্বরণ বা অসম ত্বরণ, যে ত্বরণের সময়ের সাথে ত্বরণের পরিবর্তন যদি একটা নির্দিষ্ট মানের মধ্যে থাকে, মানে নির্দিষ্ট সময় পর পর ত্বরণ নির্দিষ্ট হারে বৃদ্ধি পায় বা হ্রাস পায়, তখন এটাকে আমরা সুষম ত্বরণ বলি। আর যদি ত্বরণের সময়ের সাথে বেগ পরিবর্তনের হার নির্দিষ্ট না থাকে, যদি ভিন্ন 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 ভ্যালু দেখায়, তখন আমরা ওই ত্বরণটাকে অসম ত্বরণ বলি। তো আরেকটা কথা আছে যে তাৎক্ষণিক, অনেক সময় তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক বেগ বলতে কি বুঝে, তাৎক্ষণিক বলতে কি যে একটা নির্দিষ্ট সময় বা একটা নির্দিষ্ট ক্ষণে ওই সময় কোনো বস্তুর কোনো দ্রুতি, বেগ বা ত্বরণ যদি আপনার উল্লেখ্য থাকে, তখন ওইটাই হচ্ছে ওই সময়ের জন্য তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক ত্বরণ। আচ্ছা, এরপর আমরা আমাদের পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ।
অভিকর্ষজ ত্বরণ কি? যে অভিকর্ষ বলের প্রভাবে যখন কোনো বস্তু উপরের থেকে নিচের দিকে কি হয়, নামতে থাকে, এবং এই ক্ষেত্রে কি হয়, এখানে ব্যাক পরিবর্তন হয়, নির্দিষ্ট হয়। ব্যাকটা পরিবর্তন কি হয়, নির্দিষ্ট হয়। কারণ আমাদের পৃথিবীর মধ্যে আমরা সাধারণত এই অভিকর্ষজ ত্বরণই একটা ত্বরণ আছে যেটা সুষম ত্বরণ, এবং এটার মান নির্দিষ্ট। নির্দিষ্ট বলতে বিভিন্ন স্থানের ক্ষেত্রে একটু কম বেশি হয়, যে 9.81 ms ইনভার্স 2, যে প্রত্যেক সেকেন্ডে সে 9.81 ms ইনভার্স 2 করে কি হয়, ত্বরণ বৃদ্ধি পায়। তাই আমরা এই অভিকর্ষজ ত্বরণটাকে সুষম ত্বরণ বলি। আচ্ছা, অভিকর্ষজ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়, এবং এর যদি এই জি এর মান যদি আপনি বের করতে চান তাহলে সূত্র হচ্ছে জি ইনটু এম ডিভাইডেড বাই আর স্কয়ার, যেখানে এই জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এমটা হচ্ছে পৃথিবীর বল, এবং আর হচ্ছে পৃথিবী এবং পৃথিবীর কোনো বস্তুর মধ্যবর্তী যেই দূরত্ব। ঠিক আছে, তাহলে অভিকর্ষজ ত্বরণের সূত্রটা আমরা কি জানলাম, যে ছোট হাতের জি ইকুয়ালস জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। তো অভিকর্ষজ ত্বরণ সম্বন্ধে জানলাম। এখন আমরা পরন্ত বস্তুর যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো জানব। পরন্ত বস্তুর তিনটা সূত্র আছে, 1 2 3। প্রথম সূত্রটা, আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে পরন্ত বস্তুর সূত্র আসলে প্রণেতা কি, বা কে এই পরন্ত বস্তুর সূত্রটা আবিষ্কার করছে। এই পরন্ত বস্তুর সূত্রটা আবিষ্কার করছে বিজ্ঞানী গ্যালিলিও, এবং তিনি সূত্রটা এরকম বলছে যে বিনা বাধায় নির্দিষ্ট সময়ে বিনা বাধায় কোনো পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, মানে বিনা বাধায় নির্দিষ্ট সময়ে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ এই প্রথম সূত্রটা যদি আমি বুঝতে চাই তাহলে আমি উদাহরণস্বরূপ এরকম দেখাই, বলতে পারি যে এখানে বিনা বাধা বলতে কি, ধরেন পরন্ত বস্তু, এখানে বাধা বলতে কি। আমরা জানি আমাদের এনভায়রনমেন্টের মধ্যে কি থাকে, অক্সিজেন বা বাতাস থাকে, বাতাসের উপস্থিতি থাকে। যখন কোনো বস্তু উপরের থেকে নিচে পড়তে থাকে তখন কিন্তু এই বস্তুটার সাথে এবং বাতাসের সাথে কি হয়, একটা ঘর্ষণ হয়, ঘর্ষণ বা ফ্রিকশন হয়, যার ফলে এই ক্ষেত্রে কি হয়, বস্তুটা কিছুটা বাধা প্রাপ্ত হয়। কিন্তু এই বিজ্ঞানী গ্যালিলিও বলেছেন যে নির্দিষ্ট সময়ে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ আমি যদি কল্পনা করি যে এমন একটা এনভায়রনমেন্ট যেখানে বাতাসের কোনো উপস্থিতি নেই, সেই ক্ষেত্রে আমি যদি একটা নির্দিষ্ট উচ্চতা, অর্থাৎ ধরেন 100 মিটার উচ্চতা থেকে যদি একটা মুরগির পালক এবং একটা 5 কেজি ওজনের একটা লোহার বল একসাথে ফেলি, আর যদি এখানে যদি বাতাস নামক কোনো বাধার উপস্থিতি না থাকে, তাহলে কি হবে, এই দুইটা বস্তুই একই সাথে কি হবে, ভূমিতে পতিত হবে। অর্থাৎ লোহার বল এবং এই মুরগির যে পালকটা আছে একই সময়ে দুজনে কি করবে, দুইটা বস্তুই মাটিতে পড়বে। তো এটা শর্ত হচ্ছে বিনা বাধা, অর্থাৎ ওই ক্ষেত্রে বাতাসের কোনো উপস্থিতি থাকতে পারবে না, অর্থাৎ ভ্যাকুয়াম অবস্থায় থাকতে হবে। তো এটা হচ্ছে পরন্ত বস্তুর প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা হচ্ছে বি প্রপোর্শনালিটি, অর্থাৎ বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ের ব্যাগ সময়ের সমানুপাতিক। বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ের ব্যাগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ যে ব্যাগ প্রাপ্তটা হইবে ব্যাগটা সবসময় সময়ের সমানুপাতিক হইব। অর্থাৎ সময় বেশি হলে ব্যাগ বেশি হবে, সময় কম হলে ব্যাগ কম হবে। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এবং গতির সমীকরণের পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটা হচ্ছে যে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি h সমানুপাতিক t স্কয়ার। অর্থাৎ নির্দিষ্ট সময়ে বিনা বাধায় পরন্ত বস্তুর যে দূরত্বটা অতিক্রম করব, এই দূরত্বটা কার সমানুপাতিক, সময়ের বর্গের সমানুপাতিক। তো এই হচ্ছে আমাদের পরন্ত বস্তুর তিনটা সূত্র। এরপর আমরা কিছু গতির সমীকরণ এবং সূত্র প্রতিপাদন করব, যেগুলো আসলে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করতে খুবই হেল্পফুল। তো এই ক্ষেত্রে আমাদের এই সূত্রগুলো খুব ভালো মতো আসলে বুঝে নিতে হবে কিভাবে এই সূত্রগুলো আসলো, ঠিক আছে, এবং কিভাবে এই সূত্রগুলো হইল। তো আমরা প্রথমে যে একটা ত্বরণের সূত্র পাইছিলাম যে a সমান সমান b মাইনাস q ডিভাইডেড বাই t, এই সূত্র থেকে আমরা
এই প্রথম সূত্রটা পেয়ে যাই। আমি যদি এটাকে গুণ করি, এটিটা কি আছে, নিচে ভাগ অবস্থায় আছে, এর পাশে এর সাথে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, অর্থাৎ এটি বি মাইনাস ইউ বা বি মাইনাস ইউ সমান সমান এটি। সুতরাং বি সমান সমান এই মাইনাস ইউটা যদি আমি এই পাশে নিয়ে যাই, এটা প্লাস ইউ হয়ে যাবে প্লাস এটি। তাহলে ত্বরণের সূত্র থেকে আমরা প্রথম সূত্রটা পেলাম যে বি সমান ইউ প্লাস এটি, এবং এটাকে বলা হয় শেষ বেগ আদি বেগ ত্বরণ ও সরণের সময়ের সম্পর্ক। কারণ এই ক্ষেত্রে কি আছে, শেষ বেগ আদি বেগ ত্বরণ এবং সময় আছে। তো এইভাবে এই জিনিসগুলো মনে রাখবে যে এটা কিসের সমীকরণ, শেষ বেগ আদি বেগ ত্বরণ ও সময়ের সম্পর্ক। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় সূত্র হচ্ছে এটা, দ্বিতীয় সূত্রটার প্রতিপাদন করব। এই ক্ষেত্রে আমাদের একটু গড়বেগ সম্পর্কে ধারণা থাকতে হবে। ধরেন কোনো বস্তুর আমরা যদি আদি বেগ জানি এবং শেষ বেগ জানি, অর্থাৎ দুইটা বেগ জানি, আদি বেগ এবং শেষ বেগ দুইটা বেগ জানি, সেটাকে বলা হয় গড়বেগ। গড়বেগকে এভাবে প্রকাশ করা হয়। গড়বেগের সূত্র হচ্ছে u প্লাস v ডিভাইডেড বাই 2, অর্থাৎ আদিবেগ এবং শেষ বেগের যোগফলকে যখন আমি 2 দিয়ে ভাগ করব তখন আমরা গড়বেগ পেয়ে যাব। আচ্ছা, আমার যদি গড়বেগ জানা থাকে, কোনো বস্তুর যদি গড়বেগ জানা থাকে এবং ওই বস্তুটা কতক্ষণ সময় গতিশীল ছিল সেই সময়টাও যদি জানা থাকে, তাহলে আমরা তা থেকে অতিক্রান্ত দূরত্বটা বের করতে পারি। এই ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্বটা কিভাবে বের করব, s সমান সমান গড়বেগ ইনটু সময়। ওকে, তাহলে s সমান সমান গড়বেগ ইনটু সময়। আচ্ছা, গড়বেগ সমান সমান আমরা কি জানি, u প্লাস v ডিভাইডেড বাই 2, আর যেহেতু এখানে কি গুণ অবস্থায় আছে এই টিটা দিয়ে দিলাম। ওকে, তো এখন দেখেন আমরা b এর কিন্তু একটা মান হবে, b সমান সমান u প্লাস a। আমরা চাইলে এই যে b আছে এই b এর স্থলে আমরা u প্লাস a বসায় দিতে পারি। তাহলে কি হয়, u প্লাস আর b এর জায়গায় u প্লাস a লিখে দিলাম, নিচে ডিভাইডেড বাই 2 ইনটু t। তো খেয়াল করেন এখানে হয় 2u প্লাস a ডিভাইডেড বাই 2 ইনটু t। আমি যদি এটিটা গুণ করি, গুণ করলে অবশ্যই লবের সাথে গুণ হবে। তো লবের সাথে গুণ হলে এটি যদি 2 এর সাথে গুণ হয় 2ut প্লাস t যদি এটির সাথে গুণ হয় a স্কয়ার ডিভাইডেড বাই 2। ওকে, তো খেয়াল করেন তাহলে কি দাঁড়ায়, s সমান সমান, দেখেন এই 2 দিয়ে কিন্তু 2ut এবং প্লাস at স্কয়ার, এই দুইটা রাশি কি আছে, 2 দিয়ে ভাগ আছে। আমি যদি আলাদা আলাদা সেপারেট করে দিই তাহলে কি হবে, 2ut ডিভাইডেড বাই 2 প্লাস at স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এই ক্ষেত্রে আমি কি পেলাম যে s সমান সমান 2 কাটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে ut প্লাস আর 2 দিয়ে ভাগ থাকা এবং হাফ দিয়ে গুণ থাকা একই কথা। অর্থাৎ কোনো কিছু যদি 2 দিয়ে ভাগ করা থাকে সেটাকে আমরা এভাবেও লিখতে পারি যে হাফ দিয়ে গুণ করেও লিখতে পারি। তাহলে হাফ ইনটু এটি স্কয়ার। তাহলে এই থেকে আমরা কি করলাম, তৃতীয় সূত্রটাও পেয়ে গেলাম যে s সমান সমান ut প্লাস হাফ এটি স্কয়ার। তো আপনারা সবাই কি করবেন যে এই সূত্রগুলো আসলে কিভাবে প্রতিপাদন করি সেগুলো আপনারা নোট ডাউন করবেন এবং এগুলো বারবার প্র্যাকটিস করে সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবেন। তো এখন আমরা শেষের যে সূত্রটা আছে সেই সূত্রটা দেখি। শেষের সূত্রটা হচ্ছে বি স্কয়ার সমান সমান কি, ইউ স্কয়ার প্লাস 2as। এবং এই সূত্রটা আপনি মনে রাখবেন কিভাবে, এই সূত্রটা আসলে শেষ বেগ আদি বেগ ত্বরণ ও সরণের, শেষ বেগ আদি বেগ ত্বরণ ও অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক, এই সূত্রটাকে বলে। তো এই চারটা সূত্র যখন আপনি মনে রাখবেন তখন আপনি এই গতির যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করতে আসলে আপনার কাছে খুব সহজ হয়ে যাবে।
এখন এই সূত্রের আদলেই আবার যে পরন্ত বস্তুর সূত্রগুলো আছে, পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির সূত্র, পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রগুলো আবার অ্যাপ্লিকেবল। পরন্ত বস্তুর ক্ষেত্রে আপনি লিখতে পারেন যে বি সমান সমান ইউ প্লাস জিটি, তারপরে এস সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, সরি এখানে এস দিলাম, এখানে এইচ, যেহেতু পরন্ত বস্তুর হাইট নির্দেশ করে, এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, এবং তৃতীয়টা হচ্ছে বি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস স্কয়ার প্লাস 2জি এইচ। তো এগুলো হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে। পরন্ত বস্তুর ক্ষেত্রে কিসের চেঞ্জ হয়ে যায়, যেমন আমরা অতিক্রান্ত দূরত্বটাকে এস দ্বারা নোট করতাম, যেটা হচ্ছে সমতলের গতির ক্ষেত্রে এস, এবং ত্বরণ এ দ্বারা প্রকাশ করতাম। ঠিক পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে দূরত্বটা, অতিক্রান্ত দূরত্বকে এইচ, কারণ হাইট উচ্চতা থেকে পড়বে, তাই হাইট এইচ দ্বারা প্রকাশ করব। এবং ওই জায়গায় পরন্ত বস্তুর ক্ষেত্রে যে ত্বরণটা কাজ করে সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, তাই সেটাকে আমরা জি দ্বারা প্রকাশ করব। ওকে, তো পরন্ত বস্তুর ক্ষেত্রে হলো সূত্রগুলো এরকম। এখন অনেক ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আসে। নিক্ষিপ্ত বস্তু, পরন্ত বস্তু যেটা সেটা উপর থেকে পড়ে, এবং নিক্ষিপ্ত বস্তু হলো যেটা আমরা নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করি। নিক্ষিপ্ত বস্তু, একটা জিনিস খেয়াল রাখবেন, পরন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ যে ত্বরণটা আছে সেটা আসলে অভিকর্ষজ ত্বরণ ন্যাচারালি যেই দিকে কাজ করে সেই দিকেই কাজ করে এই ক্ষেত্রে। তো এখন দেখেন ঠিক একইভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে তো আমরা সূত্রগুলো দেখলাম, যে যে দূরত্বটা আছে, যেহেতু এটা উপরের থেকে নিচে বা নিচের থেকে উপরের দিকে হয়, এই ক্ষেত্রে আমরা দূরত্বকে হাইট অথবা উচ্চতা দ্বারা প্রকাশ করি, যার জন্য আমরা এসের জায়গায় আমরা এইচ ব্যবহার করছি। এবং পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যেহেতু যে ত্বরণটা কাজ করে সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করেছি, যেটা আমরা পূর্বে সমতুলীয় গতির ক্ষেত্রে যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করতাম, পরন্ত বস্তুর ক্ষেত্রে জি দ্বারা প্রকাশ করেছি। এখন দেখেন বিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, বিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দেখেন পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো যেরকম, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ঠিক সেম একই রকম, বাট এখানে একটু পরিবর্তন আছে। যেহেতু আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে যে অভিকর্ষজ ত্বরণটা আছে এটা আসলে স্বাভাবিক, মানে ন্যাচারাল ভাবে এটা উপরের থেকে নিচের দিকে কাজ করে, অভিকর্ষজ ত্বরণ উপর থেকে নিচের দিকে কাজ করে, এটা হলো ন্যাচারাল। যার কারণে যে জায়গায় জি আছে সেই জায়গায় আমরা কি দিছি, প্লাস দিছি পরন্ত বস্তুর ক্ষেত্রে। বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে ত্বরণটা আছে সেই ত্বরণটা কিন্তু অভিকর্ষজ ত্বরণের বিরুদ্ধে কাজ করে, যার ফলে বিরুদ্ধে যেহেতু কাজ করে যে জায়গায় প্লাস আছে, এখন আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ওই জায়গায় মাইনাস দিয়ে দেব, বাস এতটুকু, আর কিছু নেই। অর্থাৎ এই ক্ষেত্রে হয়ে যাবে বি সমান ইউ মাইনাস ডিটি, তারপরে এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, তারপরে বি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2জি এইচ। এটাই হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে এই ফর্মুলাগুলোই ইউজ করা হয়। আশা করি আজকের ক্লাসে আপনারা গতির সমীকরণ বা গতির সূত্রগুলো, পরন্ত বস্তুর সূত্র এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির সূত্র এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতির সূত্রগুলো বুঝতে পারছেন। এই সূত্রগুলো এবং এই সংজ্ঞাগুলো যদি ক্লিয়ার কনসেপ্ট মাথায় থাকে, তা আশা করা যায় পরবর্তী ক্লাসে যখন আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব, ম্যাথগুলো আপনাদের জন্য খুব পানির মতো সহজ হয়ে যাবে। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই, আশা করি পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।